হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যাম্পসার্টেনে। আজকে আমি একটি নতুন প্রিভিয়াস ইয়ারের সলিউশন নিয়ে এসেছি 2021-এর। ঠিক আছে, 2021-এর প্রিভিয়াস ইয়ারের সলিউশনের মধ্যে কেমিস্ট্রি পার্ট 1 নিয়ে এসেছি। ঠিক আছে, এরপরে পার্ট 2 এবং পার্ট 3 কিছু 1-2 দিনের মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা নতুন দেখছেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। ঠিক আছে, এবং ভিডিওটাকে বেশিতে বেশি শেয়ার করবেন। এবং আমরা কিন্তু প্রায় রোজই, ঠিক আছে, আমরা কিন্তু লাইভে কিছু কোয়েশ্চেন এবং প্র্যাকটিস কোয়েশ্চেন কিন্তু সলভ করছি। ঠিক আছে, এবং যারা প্রিপারেশন নিচ্ছেন প্রিভিয়াস এসটিজিটি পিওর সায়েন্সের, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে আমি কিন্তু দুটো কোর্স রয়েছে আমার। যারা শুধুমাত্র কেমিস্ট্রির যে এমসিকিউ এবং নোটস নিতে চায় তারা কিন্তু 599 দিয়ে নিতে পারবে। এবং যারা কেমিস্ট্রি ডাউট এবং কনসেপ্ট ক্লিয়ারেশন ক্লাসের মাধ্যমে নিতে চায় তাদের ক্ষেত্রে 999 একটা কোর্স রয়েছে। ঠিক আছে, আর যারা ফ্রিতে কিছু করতে চায় তাহলে কিন্তু ওই লাইভ সেশনে আসতে হবে এবং লাইভ সেশনের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন করানো হবে। যদিও সবগুলি কোয়েশ্চেন তো লাইভ সেশনে করানো সম্ভব নয়, ঠিক আছে, তবুও যতটুকু সম্ভব ততটুকু করানো হবে। ঠিক আছে, তো যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি স্পষ্টত একটা কথা বলে দিচ্ছি যে 2021-এর কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন এখনও ইউটিউবে নেই এবং 2022-এরও নেই। ঠিক আছে, এত একটা ডিটেলে ওয়েতে নেই। তো 2021 এবং 22-এর যে সলিউশনটা আমি দিচ্ছি, আমি চাইবো যে আমি একটু আশা করছি আপনাদের থেকে যে যারা যারা ভিডিওটা দেখছেন তারা সবাই কিন্তু ভিডিওটাকে যতটা ভিউ হয় অতটা অনুযায়ী যাতে লাইক ভিডিওটার মধ্যে মোটামুটি একটা আসে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি ওই ভিডিওর ভিউজ এবং লাইক অনুযায়ী কতটুক রেশিও মেনটেন করা দরকার, যে আপনার ধরুন আপনার 20 জন দেখেছে ভিডিওটা, সো লাইকটা এক্সপেক্ট করা যায় যে 15 থেকে 20টা লাইকস অ্যাটলিস্ট হওয়া দরকার। কারণ ইউটিউবের মধ্যে কিন্তু এখনও অবধি 2021-এর অ্যাটলিস্ট নেই। ঠিক আছে, 2022-এর রয়েছে বাট কিছু কিছু, সবগুলি নেই। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য এই জিনিসটা করছি, সো আপনারাও এই জিনিসটা করুন। ঠিক আছে, ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন। ঠিক আছে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো আজকের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রথম কোশ্চেনে দেখুন কি বলেছে যে আপনার আচ্ছা, কোশ্চেনটাকে এভাবে করে নিই তাহলে একটু স্পেসটা বড় হবে। ঠিক আছে, হ্যাঁ, দেখুন এখানে কি বলেছে, অ্যামাউন্ট অফ জিঙ্ক, এখানে জিঙ্কের অ্যাটমিক মাস দেওয়া রয়েছে। বলেছে যে রিকোয়ার্ড টু প্রডিউস 224 ml অফ H2 গ্যাস অ্যাট এসটিপি কন্ডিশন বাই রিয়েকশন উইথ H2SO4। ঠিক আছে, তো এখানে বলেছে আপনার কোন একটা রিয়েকশন হচ্ছে। তো রিয়েকশনটা কি হচ্ছে, এখানে আপনার জিঙ্কের সাথে আপনার এখানে H2SO4 রিয়েকশন করছে। ঠিক আছে, তো রিয়েকশন করে এখানে আপনার অ্যামাউন্ট অফ জিঙ্ক রিকোয়ার্ড টু প্রডিউস, আচ্ছা, এবার এখানে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস এবং এখানে জিঙ্ক সালফেট। ঠিক আছে, আচ্ছা, তো এই যে রিয়েকশনটা রয়েছে, এই রিয়েকশনটার মধ্যে বলেছে যে অ্যামাউন্ট জিঙ্কের কতটুকু অ্যামাউন্ট তোমার দরকার হবে তুমি এই 224 ml H2 গ্যাস রিলিজ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে বের করব? তো আমরা জানি যে এসটিপি কন্ডিশনে আমরা কি জানি, এসটিপি কন্ডিশনে আমি বলতে পারি যে আপনার যে জিঙ্ক রয়েছে, ঠিক আছে, জিঙ্কের অ্যামাউন্ট বের করতে হবে না। তো জিঙ্ক কিন্তু আপনার এসটিপি কন্ডিশনে আমি বলতে পারি যে যে 65 গ্রাম, ঠিক আছে, যে জিঙ্ক রয়েছে এটা থেকে আপনার 22.4 লিটার কিন্তু আপনার H2 গ্যাস তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা আমি বলতে পারি। কারণ দেখুন এখানে কিন্তু 1 মোল জিঙ্ক রয়েছে এবং এখানেও কিন্তু 1 মোলই ফর্ম হয়েছে। সো আমি বলতে পারি যে 65 আপনার যে জিঙ্কের যে অ্যাটমিক মাস রয়েছে এটা থেকে আমি বলতে পারি যে এটার মধ্যে আপনার 22.4 লিটার এত আপনার H2 গ্যাস প্রডিউস হবে, যেহেতু তাদের মোল সেম রয়েছে, 1 মোল 1 মোল। ঠিক আছে,
তাহলে আমি বলতে পারি এটাকে আমি যদি ml এ কনভার্ট করি, যে আমি লিখতে পারি যে 65 যে অ্যাটমিক মাস রয়েছে এটার মধ্যে আপনার 22400 এত ml কিন্তু H2 গ্যাস প্রডিউস হচ্ছে, ঠিক আছে। তাহলে 65 গ্রাম যে জিঙ্ক রয়েছে, ঠিক আছে, ওটার ক্ষেত্রে কিন্তু আপনার এসটিবি কন্ডিশনে কিন্তু আপনার 22400 এত ml কিন্তু H2 গ্যাস প্রডিউস হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি এক গ্রামের জন্য কি বের করব? আমি সরি, এটাকে আমি যদি ইয়ে করে লিখি, রিভার্স করে লিখি, তাহলে কোশ্চেনটা তাড়াতাড়ি আসবে। তাহলে দেখুন আমি 65 গ্রামের ক্ষেত্রে আমার দেখছি যে আমার এখানে 22400, ঠিক আছে। তো এত ml কিন্তু আমার H2 গ্যাস লাগছে, ঠিক আছে। তো আমি কথাটাকে এভাবেই লিখতে পারি যে 22400 এত ml, ঠিক আছে, এত ml H2 গ্যাস প্রডিউস করার জন্য আপনার 65 গ্রাম কিন্তু আপনার যে ইয়ে রয়েছে, জিঙ্ক রয়েছে, জিঙ্কটা লাগবে, ঠিক আছে। তাহলে আমার 1 ml এর জন্য কত লাগবে? 1 ml এর জন্য লাগবে 65/22400 এত ml, ঠিক আছে। সরি, এত ml না, এটা অ্যামাউন্ট হবে গ্রামে হবে, ঠিক আছে। তাহলে এটা এত গ্রাম লিখতে পারি আমি, ঠিক আছে। এবার আমাকে কোশ্চেন বলেছে 224 ml এ কত, তাহলে 224 ml এ কত হবে? 65/22400 ইন্টু এখানে 224, ঠিক আছে। তাহলে এটা ক্যান্সেল করলে দ্যাট মিনস 0.65 চলে আসবে, ঠিক আছে, 0.65 গ্রাম। তাহলে 0.65 গ্রাম কিন্তু আমার অপশন এ তে রয়েছে। অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নিউট্রাল অক্সাইড, কোনটা নিউট্রাল অক্সাইড হবে? তো এখানে যে আমার যে অক্সাইডগুলি দেওয়া রয়েছে, অক্সাইডগুলির মধ্যে যদি আমি ভালো করে একটু দেখি, তাহলে এই যে সোডিয়াম অক্সাইড যেটা রয়েছে, এটা কিন্তু একটা মেটালের অক্সাইড, ঠিক আছে। তো আমরা নর্মালি সাধারণত জানি যে মেটালের যে অক্সাইডগুলো রয়েছে তাদের কিন্তু নেচারটা কিন্তু বেসিক রয়েছে, তাদের কিন্তু বেসিক নেচার, ঠিক আছে। মেটালের যে অক্সাইডটা তাদের কিন্তু বেসিক নেচার রয়েছে, এবং যে নন মেটাল রয়েছে, ঠিক আছে, যেমন ক্লোরিন একটা নন মেটাল, ওর যে অক্সাইডটা ফর্ম করবে ওটা কিন্তু অ্যাসিডিক হবে, ঠিক আছে, ওটা কিন্তু অ্যাসিডিক হবে নেচারটা, ঠিক আছে। কিন্তু আমাকে বলছে নিউট্রাল অক্সাইড কি হবে। এরপরে এই যে N2O, ওটার মধ্যেও কিন্তু নন মেটালই রয়েছে, সো নন মেটালের কিন্তু অক্সাইড, কিন্তু এটা কিন্তু এক্সেপশন, ঠিক আছে। এই যে N2O এ হওয়ার কথা তো ছিল এটা একটা নিউট্রাল অক্সাইড, ঠিক আছে, নিউট্রাল অক্সাইড হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু একটা সরি, এটা একটা অ্যাসিডিক অক্সাইড হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা নিউট্রাল অক্সাইড, ঠিক আছে, নিউট্রাল অক্সাইড, ঠিক আছে, এক্সেপশন। যেমন আপনার এই এক্সেপশনগুলির মধ্যে আরও কিছু কিছু এক্সেপশন আছে, যেমন কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। তো এই ধরনের কিছু এক্সেপশন রয়েছে যেগুলি আপনার হওয়ার তো কথা ছিল, এগুলা অ্যাসিডিক নেচারের, কিন্তু এরা অ্যাকচুয়ালি নিউট্রাল হয়, ঠিক আছে, নিউট্রাল অক্সাইড হয়। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেন। তাহলে এখানে আমার অপশন কিন্তু অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখুন, নেক্সট কোশ্চেনে কি বলেছে, এখানে বলেছে যে দ্য নাম্বার অফ আইসোমার্স এখানে বলেছে নাম্বার অফ আইসোমার্স অবটেইনড হোয়েন the two hydrogen atoms of propane are substituted by chlorine atoms, ঠিক আছে। তো আমি প্রথমে মানে প্রোপেন ইকে নিই, তাহলে প্রোপেনের স্ট্রাকচারটা কি হবে? CH3 CH2 এবং CH3, ঠিক আছে, এটা হচ্ছে প্রোপেন। তো এই যে প্রোপেনটা রয়েছে এটার মধ্যে বলেছে দুইটা হাইড্রোজেন আমি রিমুভ করব, এবং ওটার মধ্যে আমি দুইটা Cl অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমার টোটাল কয়টা স্ট্রাকচার হবে, টোটাল কয়টা আইসোমার আমার হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো, আমি পসিবিলিটি চেক করবো আর কি, ঠিক আছে, যে পসিবল স্ট্রাকচার কোনগুলা আমার নতুন স্ট্রাকচার আসছে, ঠিক আছে। তো আমি প্রথমে এই যে স্ট্রাকচারটা রয়েছে এটাকে আমি মার্ক করে দিই, ঠিক আছে, এটা আমি মার্ক করে দিই, এটা হচ্ছে মেইন স্ট্রাকচারটা। এখন আমরা আইসোমারগুলি ড্র করব, ঠিক আছে। তো প্রথমে আমি এই যে কার্বনটা রয়েছে, প্রথম কার্বনটা, ঠিক আছে, এই কার্বনে আমি দুইটা হাইড্রোজেন বের করে
এখানে আমার CH, এখানে হয়ে যাবে CH2, এখানে CH3, ঠিক আছে। সো আমি এখানে Cl আর একটা Cl এখানেই অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা একটা আইসোমার হয়ে গেল। নেক্সট আইসোমার যদি আমি লিখি, তাহলে এবার আমি মধ্যের যে হাইড্রোজেন দুইটা রয়েছে এটাকে এই দুইটা হাইড্রোজেন রিমুভ করে ওখানে কিন্তু আমি একটা দুইটা Cl অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে CH3C, এখানে Cl, এখানে Cl, এখানে CH3, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমার দুইটা স্ট্রাকচার কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এগুলি যদি নামকরণও করেন আপনি, ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু নামকরণের মাধ্যমেও কিন্তু আপনি ইজিলি আনসার করতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে 1 ডাইক্লোরো, এখানে 1 ডাইক্লোরো প্রোপেন হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে 2 ডাইক্লোরো প্রোপেন, ঠিক আছে। তো এইভাবে হবে আর কি। এরপরে আমরা 3 নাম্বারটা আঁকবো, ঠিক আছে। 3 নাম্বারটা আঁকবো। তো 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটার মধ্যে আমি কি করব, এবার যেহেতু দুইটা দুটো হয়ে গেছে, এখানে যদি আমি এই কার্বনে যদি আমি দুইটা Cl অ্যাড করি তাহলে কিন্তু প্রথম স্ট্রাকচারটাই চলে আসবে, এই যে হলুদ কালার দিয়ে যেটাই লিখেছি ওটাই কিন্তু চলে আসবে, দ্যাট মিনস ওটা হবে না। তাহলে এবার আমি কি করব, মানে আলাদা আলাদা কার্বন থেকে আলাদা আলাদা হাইড্রোজেন রিমুভ করব, ঠিক আছে। আমি প্রথমে কি করব, প্রথমে আমি এখান থেকে একটা এবং এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ করব, ঠিক আছে, এবং এখানে সেম ভাবে ক্লোরিন অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে CH2, এখানে আসবে Cl, এখানে আসবে CH, এখানে Cl এবং এখানে CH3, ঠিক আছে। তাহলে দেখুন 1 2 পজিশনে ক্লোরিন চলে এসেছে, ঠিক আছে, প্রোপেন 1 2 ডাইক্লোরোপ্রোপেন, ঠিক আছে। তাহলে এখানে আপনার আরেকটা পেয়ে গেলাম, এবং আমি যদি আরেকটা কালার দিয়ে ইয়ে করি, তাহলে কালার আরেকটা নিয়ে নিই, কালার আরেকটা হ্যাঁ এটা নিয়ে নিলাম। তাহলে এই যে আরেকটা আমি আঁকছি, এবার কি করব, আমি 1 2 পজিশনে আমি ক্লোরিন অ্যাড করে দিয়েছি। এবার আমি দেখি 1 3 পজিশনে একবার আমি এখানে রাখবো ক্লোরিন, আরেকবার এখানে রাখবো, ঠিক আছে। সেম ভাবে আমি কিন্তু ওখান থেকে হাইড্রোজেন কিন্তু একটা একটা রিমুভ করে নেব, ঠিক আছে। তাহলে এখানে CH2, এখানে Cl, এখানে CH2, এখানে Cl, ঠিক আছে। এবার আপনি যদি চেক করেন তাহলে কিন্তু এই চারটেই কিন্তু মানে আপনার নতুন স্ট্রাকচার পসিবল, আর কিন্তু কোনো ধরনের স্ট্রাকচার কিন্তু আপনার পসিবল না, ঠিক আছে। আপনি চেক করে দেখতে পারেন, আর কোনো কিন্তু পসিবল স্ট্রাকচার হবে না, দ্যাট মিনস চারটাই কিন্তু আপনার আইসোমার পসিবল, ঠিক আছে। আর আমি চারটাই লিখে নিয়েছি। আর এদের কিন্তু না IUPAC করলেও আপনি দেখবেন আলাদা আলাদা কম্পাউন্ডই আসছে, ঠিক আছে। যেমন প্রথমটা যদি আমি IUPAC করি, এটা তো প্রোপেন, ঠিক আছে, এটা তো প্রোপেন রয়েছে মেইন যে কম্পাউন্ডটা, এটা হবে কি, এটা হবে 1,1 ডাইক্লোরো, 1,1 ডাইক্লোরো আপনার প্রোপেন হবে, ঠিক আছে। 2 নম্বরটা যদি আমি লিখি, এটা 1 নম্বর দিয়ে দিলাম, এটাকে 2 নম্বর দিই, তাহলে 2 নম্বরটা হবে আপনার 2,2 ডাইক্লোরো প্রোপেন, ঠিক আছে। এরপরে 3 নম্বরটা যদি আমি মার্ক করে দিই, তাহলে 3 নম্বরটা কি হবে, 1,2 ডাইক্লোরো প্রোপেন, ঠিক আছে। এরপরে আপনার কি হবে 1,3, ঠিক আছে। 4 নম্বরটা 1,3 হবে ডাইক্লোরো প্রোপেন, ঠিক আছে। তাহলে এখানে দেখুন টোটাল আমি চারটাই কিন্তু স্ট্রাকচার পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে চারটে আইসোমার কিন্তু এখানে পসিবল রয়েছে। তাহলে আমার অপশন কোনটা হবে, অপশন বিতে চারটা রয়েছে, সো অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখুন কি বলেছে which of the following has the maximum, which of the following molecule has the maximum bond angle, কোন মলিকিউলটার বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি রয়েছে, কোন মলিকিউলটার বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি রয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করব, তো এটার ক্ষেত্রে আমার হাইব্রিডাইজেশন একটা কনসেপ্ট রয়েছে, ওই হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা আমার জানা থাকতে হবে, ঠিক আছে। এখন হাইব্রিডাইজেশন আমি ডিটেইলে অবভিয়াসলি এখানে বের করব না, কিন্তু যারা আমার ব্যাচ বা কোর্সে এনরোল করেছেন তাদের কিন্তু আমি হাইব্রিডাইজেশনের মাধ্যমে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু করাবো, ঠিক আছে। তাহলে দেখুন এই যে ওয়াটার রয়েছে, ওয়াটারের যে হাইব্রিডাইজেশন এটা কিন্তু sp3, ঠিক আছে। এরপরে আপনার SO2 এর ক্ষেত্রে এও কিন্তু sp3, সরি ওয়াটারের ক্ষেত্রে sp3 নয়, ওয়াটারের ক্ষেত্রে হবে sp2, ঠিক আছে। ওয়াটারের ক্ষেত্রে sp2, সরি ওয়াটারের ক্ষেত্রে না, আমি কি বলছি, SO2 এর ক্ষেত্রে sp2 এবং NH3 এর ক্ষেত্রে কিন্তু sp3 রয়েছে হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তো যেহেতু হাইব্রিডাইজেশন যখন sp3 হয় তখন কিন্তু যে বন্ড অ্যাঙ্গেল রয়েছে ওটা কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট হয়, ঠিক আছে, এত হয়। কিন্তু এখানে যে ওয়াটার যে রয়েছে, ওয়াটারের মধ্যে কিন্তু দুইটা লোন পেয়ার রয়েছে, ওই লোন পেয়ার থাকার কারণে দুইটাই লোন পেয়ার রয়েছে, যার কারণে কিন্তু ওই দুটা লোন পেয়ারের মধ্যে নিজেদের মধ্যে রিপালশন হবে, বিকর্ষণ হবে। আপনি যদি ওয়াটারের স্ট্রাকচারটা দেখুন,
ওয়াটারের স্ট্রাকচারটা যদি আমি আঁকি তাহলে এখানে হাইড্রোজেন, এখানে লোন পেয়ার থাকবে, এখানে লোন পেয়ার থাকবে। তো তারা কি করে নিজেদের মধ্যে রিপালশন হয়, ঠিক আছে, এবং এখানে বন্ডের মধ্যে রিপালশন হয়, ঠিক আছে, হওয়ার কারণে এই বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু আরো কমে যায়, ঠিক আছে। এক্সপেক্টেড ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এটা কিন্তু 104.5 ডিগ্রি চলে আসে, ঠিক আছে। তাহলে ওয়াটারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে কম হচ্ছে। আপনি NH3 ক্ষেত্রে যদি দেখেন, NH3 ক্ষেত্রেও কিন্তু একটা লোন পেয়ার রয়েছে NH3 ক্ষেত্রে, ওই লোন পেয়ারের কারণে কিন্তু রিপালশন হচ্ছে, কিন্তু এত বেশি হবে না, ঠিক আছে। তো রিপালশনের কারণে এখানে কিন্তু 109 ডিগ্রি 28 না হয়ে এটা কিন্তু 107 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 107.5 ডিগ্রি বা 107, ঠিক আছে, অ্যাপ্রক্স এত ডিগ্রি হয়ে যাবে। কিন্তু এই যে SO2 ক্ষেত্রে কিন্তু sp2 কিন্তু এটার হাইব্রিডাইজেশন রয়েছে। সো এটা হাইব্রিডাইজেশন sp2, যেহেতু sp2 এর ক্ষেত্রে কিন্তু আমাদের যে বন্ড অ্যাঙ্গেল রয়েছে এটা কিন্তু 120 ডিগ্রি আসে, ঠিক আছে, 120 ডিগ্রি আসে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আপনার একটা লোন পেয়ার রয়েছে SO2 এর স্ট্রাকচারের মধ্যে। তো ওই লোন পেয়ারের কারণে কিছুটা রিপালশনের কারণে এখানে কিন্তু আপনার বন্ড অ্যাঙ্গেলটা একটু কমে যায়। তো এটা 119 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে। তো এখানে বলেছে কোনটার বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি রয়েছে, তাহলে অপশন বি SO2 কিন্তু আপনার সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এখানে দেখুন কি বলেছে, এখানে বলেছে আপনার এখানে বলেছে ইফ দ্য এনার্জি অফ দ্য ফার্স্ট বোর অরবিটের এনার্জি ভ্যালু দেওয়া রয়েছে, দ্য এনার্জি অফ দ্য থার্ড বোর অরবিটের এনার্জি কত হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, তো এটা আমরা কিভাবে করব, আমি যদি বলি, আমরা একটা ফর্মুলা জানা থাকতে হবে, এটা হচ্ছে En = E1 বাই এটা হচ্ছে n স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করব। তো এখানে দেখুন আমার এনার্জি বের করতে হবে, দ্যাট মিন্স E3 আমার বের করতে হবে, ঠিক আছে। এখন E1 এর ভ্যালু কত দেওয়া আছে, 13 - 13.58, ঠিক আছে, ডিভাইড বাই আপনার এখানে কত হবে 3 স্কয়ার হবে, ঠিক আছে, দ্যাট মিন্স -13.58 ডিভাইড বাই আপনার এখানে 9 হয়ে যাবে, ঠিক আছে, ডিভাইড বাই এখানে 9 হয়ে যাবে। সো আপনার এটাকে যদি সলিউশন করেন তাহলে -1.51 অ্যাপ্রক্স, ঠিক আছে, এমন আসবে। সো এটা কিন্তু কোনো অপশনেই নেই, সো অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, এখানে বলেছে যে রাদারফোর্ডের একটা এক্সপেরিমেন্ট রয়েছে আলফা পার্টিকেলের স্ক্যাটারিং এর, ওটা কিসের সাথে আপনার রিলেটেড, ঠিক আছে। তো ওটা মানে কার আকার নির্ধারণ করে, ঠিক আছে, ওটা বলেছে রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করেছে আলফা পার্টিকেলের উপর, এটা রিলেটেড টু দ্য সাইজ অফ, কার সাইজের উপরে ইয়ে রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু রাদারফোর্ডের যে আপনার যে এক্সপেরিমেন্টটা, ওটা কিন্তু মেইনলি কিন্তু পরমাণুর যে সাইজ রয়েছে, ঠিক আছে, অ্যাটমের সাইজের সম্পর্কে কিন্তু মোটামুটি একটা আইডিয়া কিন্তু উনি দিয়েছেন, ঠিক আছে। অলদো রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং পার্টিকেলে কিন্তু আপনার প্রোটনের আবিষ্কার হয়েছে, ঠিক আছে, নিউক্লিয়াসের সম্পর্কে ওটার একটা মানে ইয়ে পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা মধ্যে কিসের সাইজের কথা বলা হয়েছে, কার আকার নির্ধারণের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি অ্যাটমের যদিও দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু এখানে আমরা অ্যাটম না নিয়ে আমরা নিউক্লিয়াসকে কনসিডার করব, কারণ এখানে রাদারফোর্ডের যে আলফা স্ক্যাটারিং পার্টিকেল, ঠিক আছে, আলফা পার্টিকেল যে স্ক্যাটারিংটা ওটা কিন্তু মেইনলি মানে আপনার প্রোটন এবং নিউক্লিয়াসের ডিসকভারি কিন্তু ওই এক্সপেরিমেন্টের মাধ্যমেই হয়েছে, ঠিক আছে। অলদো এটার মধ্যে এটা থেকে অনেক কিছু জানা যায় যে অ্যাটমের বেশিরভাগ জায়গায় ফাঁকা ছিল, ঠিক আছে। তো অ্যাটমের সাইজের সম্পর্কেও কিন্তু কিছুটা জানা যায়, ঠিক আছে। সো আমরা এখানে অপশন এ নেব, ঠিক আছে, অলদো এখানে কিন্তু আপনার আনসার কি কোনো কিছু দেওয়া হয়নি, সো আমি এখানে অপশন এ নিচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখুন কি বলেছে, এখানে বলেছে যে টু নিউট্রালাইজ 100 ml অফ 0.1 মোলার H2S4 দ্য অ্যামাউন্ট রিকোয়ার্ড NaOH, ঠিক আছে, NaOH এর কতটুক অ্যামাউন্ট আপনার দরকার পড়বে। তাহলে দেখুন এখানে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে, তাহলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা লিখে নিই আমি। H2SO4 NaOH এর সাথে রিঅ্যাকশন করে এখানে NaSO4 প্লাস H2O, ঠিক আছে, এটা তৈরি করছে, ঠিক আছে। তাহলে দেখুন এই রিঅ্যাকশনের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 1 মোল কিন্তু H2SO4 আপনার 2 মোল NaOH এর সাথে বিক্রিয়া করে
Na2SO4 তৈরি করছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে 1 মোল আপনার H2SO4 থেকে আপনার 2 মোল NaOH তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন এই জিনিসটা কিন্তু আমার কাজে লাগবে এই রিঅ্যাকশনের মধ্যে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমার কাজে লাগবে, ঠিক আছে। তো আমি এটাকে মার্ক করে দিচ্ছি। তাহলে দেখুন এবার আমরা কিভাবে করব এটা। তো এখানে দেখুন কি দেওয়া আছে, এখানে কিন্তু H2SO4 এর কিন্তু আমার, হ্যাঁ, আমি এখানে কিন্তু H2SO4 এর কিন্তু ভলিউম দেওয়া রয়েছে 100 ml, ঠিক আছে। এবং আপনার এখানে মোলারিটি দেওয়া রয়েছে ক্যাপিটাল M, ঠিক আছে। ক্যাপিটাল M এর ভ্যালু দেওয়া আছে 0.1 মোলার, ঠিক আছে। তাহলে আমি এখানে আপনারা হয়তো জানেন যে মোলারিটি ইজ ইকুয়াল টু আপনার নাম্বার অফ মোল বাই ভলিউম ইন লিটার, ঠিক আছে। তাহলে মোলারিটি ক্যাপিটাল M ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম, ঠিক আছে, লিটারে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমার মোল বের করতে হবে, তাহলে n বের করব আমি, আর এখানে n কি হবে, এখানে m ইন্টু ক্যাপিটাল M ইন্টু v হয়ে যাবে। তাহলে m এর ভ্যালু কত, m এর ভ্যালু NaOH এর ক্ষেত্রে, সরি H2SO4 এর ক্ষেত্রে, আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস এটা করা হয়নি, হ্যাঁ, এটা কিন্তু আমার এই যে ভলিউমটা রয়েছে, ভলিউমটা কিন্তু আমার এখানে করতে হবে, ঠিক আছে। তো ভলিউমটা আমি কি করব, ভলিউমটা কিন্তু আমার এখানে যে আপনার ভলিউমটা যেখানে 100 ml রয়েছে এটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। তাহলে এটা কিন্তু লিটারে চলে আসবে, ঠিক আছে। আমাকে কিন্তু লিটারে নিতে হবে, ঠিক আছে। এরপরে আপনার এখানে যে মোলারিটি রয়েছে, মোলারিটি এখানে কত দেওয়া আছে 0.1, ঠিক আছে। তাহলে 0.1 দিয়ে যদি আমি এটাকে করি, ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে কিন্তু আপনার কত আসবে, এখান থেকে কিন্তু আপনার আমি বলতে পারি যে 0.01, ঠিক আছে, এত মোল কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তাহলে এই মোলটা কার আসলো, এই মোলটা কিন্তু আপনার H2SO4 এর মোল আসলো 0.01। তাহলে উপরের রিঅ্যাকশন থেকে এখানে কি লিখেছি আমি, যে 1 মোল H2SO4 কিন্তু 2 মোল NaOH দেয়, ঠিক আছে। 1 মোল H2SO4 থেকে কিন্তু আমরা 2 মোল NaOH পাই। তাহলে আমি বলতে পারি যে 0.01 মোল H2SO4 থেকে আমি আপনার 2 ইন্টু 0.01 এত মোল কিন্তু আমি NaOH পাবো, ঠিক আছে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে আমার কত আসবে, এটাকে অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি, তাহলে এটা বুঝতে পারবেন। তাহলে 0.02 মোল কিন্তু চলে আসলো কার, এটা এসেছে আপনার NaOH, ঠিক আছে। NaOH এর কিন্তু আমার মোল পেয়ে গেলাম, ঠিক আছে। এবার NaOH এর যেহেতু আমি মোল পেয়ে গেছি, এবার আমি কি বের করব, অ্যামাউন্ট বের করব। তারপরে মোল ইকুয়াল টু আমরা জানি মোল ইকুয়াল টু আপনার গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট কত, এটা কিন্তু NaOH এর ক্ষেত্রে আমরা জানি মলিকুলার ওয়েট কিন্তু 40 রয়েছে। তাহলে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন 40 ইন্টু 0.02, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 0.8 গ্রাম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে অপশন এতে রয়েছে, অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এখানে কি বলেছে, এখানে বলেছে আপনার এখানে কি বলেছে, এখানে বলেছে একটা কোল্ড ডাইলিউট HNO3, আপনার একটা কোল্ড ডাইলিউট HNO3 রয়েছে, ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা পাতলা ডাইলিউট HNO3 রয়েছে। এটাকে কি করেছে আপনার কোনো একটা মেটালের সাথে রিয়েক্ট করেছে, আর ওইখানে কিন্তু আপনার H2 হাইড্রোজেন গ্যাস কিন্তু রিলিজ হচ্ছে। তো আমাকে বলছে এই মেটালটা যে মেটালটা রয়েছে ওটা কি হবে, ঠিক আছে। তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু আপনার জানা থাকতে হবে বা পড়া থাকতে হবে, নাহলে কিন্তু আপনার পারবেন না এটা, ঠিক আছে। তো এই যে আপনার আয়রন রয়েছে, ঠিক আছে, আয়রন, এরপরে আপনার যে কপার রয়েছে, এরপরে আপনার নিকেল রয়েছে, এগুলি কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, ঠিক আছে। এই যে নাইট্রিক অ্যাসিড রয়েছে এগুলির সাথে রিঅ্যাকশন করে কিন্তু, হ্যাঁ, মানে FeNO3(2), ঠিক আছে, হ্যাঁ, এরপরে আপনার ওয়াটার ফর্ম করে, ঠিক আছে। সো এখানে মানে অক্সিডেশন রিঅ্যাকশন হয়ে গিয়ে আপনার ওয়াটার কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে রিঅ্যাকশনটা, এই তিনোটা রিঅ্যাকশনে কিন্তু ওয়াটার ফর্ম হচ্ছে, এখানে কিন্তু কোনো ধরনের হাইড্রোজেন গ্যাস কিন্তু এই তিনোটা রিঅ্যাকশনের মধ্যে কিন্তু বের হবে না, ঠিক আছে। তাহলে যেহেতু হাইড্রোজেন গ্যাস এই তিনোটার ক্ষেত্রে রিলিজ হবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে কি এই যে ডাইলিউট HNO3 রয়েছে, এটা কি কোনো একটা মেটালের সাথে রিয়েকশন করে হাইড্রোজেন কি ফর্ম করে? একদম হাইড্রোজেন ফর্ম করে। ওই হাইড্রোজেন গ্যাস ফর্ম করার যে রিয়েকশনটা ওটা কিন্তু আপনার ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এই দুইটা মেটালে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু আপনার HNO3 এর সাথে রিয়েকশন করে আপনার হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে। তাহলে এইগুলি আপনার এই মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এইগুলি কিন্তু আপনি মাথায় রাখলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা ইজিলি করতে পারবেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে বলেছে, এখানে বলেছে যে 1 লিটার ওয়াটারের মধ্যে কি রয়েছে? 0.001 মোল MgSO4 রয়েছে। তো হার্ডনেস বলেছে, ওয়াটারের হার্ডনেস বের করো ppm ইউনিটে বের করো, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা এখানে কোশ্চেনটা এভাবে লিখবো যে আমার যে হার্ডনেস, ঠিক আছে, হার্ডনেস, ওয়াটারের যে হার্ডনেস রয়েছে, ওটা কিন্তু আমরা মেইনলি, হ্যাঁ, ওয়াটারের যে হার্ডনেস রয়েছে, ওয়াটারের মধ্যে আপনার, হ্যাঁ, ক্যালসিয়াম যে আয়নগুলো রয়েছে বা আপনার Mg+2 যে আয়নগুলো রয়েছে, এগুলি কিন্তু আপনার ওয়াটারের হার্ডনেসের জন্য রেসপন্সিবল, ঠিক আছে। তো আমার এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আপনার এখানে দেখুন, এখানে বলেছে যে আপনার 1 লিটার ওয়াটারের মধ্যে 0.001 মোল আপনার MgSO4 রয়েছে, ঠিক আছে। তাহলে MgSO4 এর আমি রিয়েকশনটা যদি লিখি, MgSO4 এটা ভেঙে Mg+2 প্লাস SO4 2- ফর্ম করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এক মোল কিন্তু আপনার MgSO4 এক মোলই কিন্তু Mg+2 কে ফর্ম করছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে 0.001 মোল MgSO4ও কিন্তু সেমভাবে 0.001 মোল আপনার Mg+2 কিন্তু ফর্ম করবে, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এবার দেখুন, হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে। এই জিনিসটা কি জানি? এটা হচ্ছে কি আপনার 1 মোল, ঠিক আছে, 1 মোল আপনার ক্যালসিয়াম +2 যতটুক হার্ডনেস কজ করে এতটুক কিন্তু আপনার ইকুইভ্যালেন্ট হয় 1 মোল আপনার Mg+2 যতটুক হার্ডনেস আপনার ইয়ে করবে, ঠিক আছে, যতটুকু হার্ডনেস আপনার বলতে পারেন যে কজ করবে, ঠিক আছে, মানে তৈরি করবে। তো এই যে এখন কেন এটা হচ্ছে, কারণ এই যে ক্যালসিয়াম +2 এটাও +2 রয়েছে, এটাও কিন্তু Mg+2 এর মধ্যে এটাও কিন্তু +2 রয়েছে, ঠিক আছে। সো এরা কিন্তু আপনি বলতে পারেন, আর এরাও কিন্তু হার্ড ওয়াটারের মধ্যে এগুলি কিন্তু পাওয়া যায়, এগুলি কিন্তু রেসপন্সিবল। তাহলে আমরা জানি যে 1 মোল কিন্তু আপনার ক্যালসিয়াম যে +2 রয়েছে এটা কিন্তু ইকুইভ্যালেন্ট হবে 1 মোল Mg+2 এর, ঠিক আছে। এখন ক্যালসিয়ামটা দিয়ে কিন্তু আমরা বের করতে হবে, ঠিক আছে। এই ওয়াটারের হার্ডনেসের যে রিয়েকশনটা এটা কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বনেটের স্কেলে বের করি, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটের যে স্কেল রয়েছে ওই স্কেল অনুসারে বের করি, ঠিক আছে। তো আমার ক্যালসিয়াম কার্বনেটের মানে সাথে MgSO4 এর মানে রিলেশনটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে যেহেতু এর 1 মোল আপনার এর 1 মোলের মতো হার্ডনেস ক্রস করে, তাহলে আমি বলতে পারি যে এর যে 0.001 মোল, ঠিক আছে, এটাও কিন্তু এখানে 0.001 মোল কিন্তু ক্যালসিয়াম +2 এর মধ্যেও কিন্তু হার্ডনেস কজ করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে আরেকটা জিনিস লিখতে পারি, ঠিক আছে। আমরা জানি যে হার্ডনেস অফ ওয়াটার এটা কিন্তু যখন আমরা ppm এ বের করি, এটা হচ্ছে কি আপনার মিলিগ্রাম বাই ভলিউম ইন লিটার, ঠিক আছে। আর এটাকে যদি আপনি বের করেন এটা কিন্তু আপনার ppm এ বের হবে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে কিন্তু আমার CaCO3 ক্যালসিয়াম কার্বনেট এটার কিন্তু আমি মোল দেওয়া হয়েছে 0.001, ঠিক আছে। তাহলে এটার যে ক্যালসিয়াম কার্বনেট এটার আপনি মলিকুলার মাস জানেন কত? এটার কিন্তু মলিকুলার মাস কিন্তু আমরা জানি যে 100, ঠিক আছে। তাহলে 100 গ্রাম পার মোল, ঠিক আছে, গ্রাম পার মোল। আর এটা কত রয়েছে? 0.001 এত মোল, ঠিক আছে, এত মোল রয়েছে। তাহলে এটাকে দুইটা দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে কত আসবে? 100 ইন্টু এখানে চলে আসবে 0.001 এত। আপনার যদি এখানে ক্যালকুলেশন করেন তাহলে মোল দিয়ে মোল ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে আপনার আপনি বলতে পারেন যে 10 গ্রাম কিন্তু চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমার 10 গ্রাম বের করা হবে না, কারণ আমার এই যে হার্ডনেস অফ ওয়াটার এটা কিন্তু আমরা মিলিগ্রামে বের করি, ঠিক আছে। তাহলে এটাকে আমি 1000 দিয়ে ইয়ে করতে হবে, ঠিক আছে। গ্রামটাকে আমার ইয়েতে নিতে হবে, মিলিগ্রামে নিতে হবে। তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 1000 দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি এটাকে,
1000 দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে, এটা হবে আপনার এটা যদি আপনার আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এখানে এটা ক্যালকুলেশন করলে আসবে, আচ্ছা এখানে আমি ভুল লিখেছি, এটা 0.1 হবে, ঠিক আছে, কারণ 100 এবং 0.01 যখন আমি মাল্টিপ্লাই করব এখানে কিন্তু আপনার এটা 0.1 গ্রাম আসবে, এটা আমি ভুল লিখেছি, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে। তাহলে দেখুন এই যে 0.1 গ্রাম রয়েছে এটাকে আমরা মিলিগ্রামে কনভার্ট করব, তাহলে এটাকে কিন্তু আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 1000 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 100 মিলিগ্রাম কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে হার্ডনেস কত হবে, এখানে 100 মিলিগ্রাম, ঠিক আছে, 100 মিলিগ্রাম ডিভাইডেড বাই আপনার এখানে ভলিউম কত দেওয়া আছে, ভলিউম কিন্তু 1 লিটার দেওয়া রয়েছে, ঠিক আছে, ভলিউম কিন্তু 1 লিটার দেওয়া রয়েছে। সো এখানে কিন্তু আপনি বলতে পারেন যে 100 ppm কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, কারণ ppm কিন্তু mg বাই লিটার, এটাকে আমরা মিলিগ্রাম বাই লিটার, এটাও কিন্তু আমরা ppm লিখতে পারি, ঠিক আছে। ppm নরমালি আপনি 10⁶ কে ppm ধরেন, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা ppm ধরে থাকি, ঠিক আছে। সেখানে অপশন সি তে কিন্তু সঠিক উত্তর, অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে দেখুন, পরবর্তী কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং এটার ক্ষেত্রে কিন্তু আপনার প্রপার্টি জানা থাকতে হবে, ভ্যালুগুলা প্রপার্টিগুলো জানা থাকতে হবে, না হলে কিন্তু আপনি এই কোশ্চেনটা কিন্তু আপনি সলিউশন করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা সাইজের ক্ষেত্রে প্রপার্টিটা জানা থাকতে হবে, যে এই যে কলয়েড পার্টিকেল, ঠিক আছে, কলয়েড যে পার্টিকেল রয়েছে, কলয়েড পার্টিকেল আর আপনার এই যে ট্রু সলিউশনের যে পার্টিকেল রয়েছে, সলিউট পার্টিকেল, ট্রু সলিউশন, এর মধ্যে কিন্তু আপনার সলিড পার্টিকেলের যে সাইজ রয়েছে এটা কিন্তু আপনার 10⁻⁻⁻, আপনার -5 থেকে 10⁻⁷, ঠিক আছে, এত রেঞ্জের মধ্যে রয়েছে। আর এই যে কলয়েড যেটা রয়েছে এটা কিন্তু আপনার 10⁻⁻7 থেকে কম, ঠিক আছে, 10⁻⁻7 থেকে কম। দ্যাট মিনস আমি এটাকে কি 10⁻⁻8 এমন ধরতে পারি অবভিয়াসলি, কারণ 10⁻7 থেকে কম অবভিয়াসলি 10⁻⁻8 হবে, ঠিক আছে। তাহলে দেখুন আমি এখানে কি লিখবো, এই যে পার্টিকেলগুলো এগুলা কি যদি আমরা একটা ধরি, ঠিক আছে, মানে একটা গোলাকার কোনো একটা ধরি, পার্টিকেলগুলোকে যদি আমরা গোল ধরি, ঠিক আছে, সার্কেল ধরি, তাহলে আমি বলতে পারি যে এই যে ডায়ামিটার, ঠিক আছে, ডায়ামিটার বা রেডিয়াস দেওয়া রয়েছে এখানে কিন্তু 10⁻⁻8, আর এটার ক্ষেত্রে আমার রেঞ্জ নেওয়া রয়েছে 10⁻⁻7 থেকে 10⁻⁻7, ঠিক আছে, 10⁻⁵ থেকে 10⁻⁻7, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে ভিসি বাই ভলিউম কি হবে, ভলিউম হবে আপনার, ভলিউম কিন্তু আমরা 4/3 পাই আর কিউব হয়, ঠিক আছে, 4/3 পাই আর কিউব হয়, দ্যাট মিনস আর কিউব আসছে এখানে ভলিউমের ক্ষেত্রে, আর রেডিয়াসটা কিউব হয়ে যায় নাকি। সো আমি এখানে লিখতে পারি ভিসি বাই ভিএস কে আমি লিখতে পারি যে আপনার ভিসি কত, ভিসি হচ্ছে কি আপনার কলয়েডের ক্ষেত্রে আমি 10⁻⁻8 ধরলাম, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি এটাকে কিউব করে দেই এবং এখানে ভিএস যেটা, এটা কিন্তু আমি সবচেয়ে বড় ভ্যালুটা নিচ্ছি 10⁻⁷, এটাকে যদি আমি কিউব করি তাহলে কত হবে, এটা কিন্তু কিউব করলে আপনার 21 চলে আসবে, ঠিক আছে, এটা কিন্তু আপনার 21 চলে আসবে, 10⁻21, আর এটা আসবে 10⁻24। তো এটাকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে কিন্তু আপনার এখানে আপনার 10⁻³ কিন্তু 3 চলে আসবে, ঠিক আছে, 10⁻³ কিন্তু চলে আসবে। তো এখানে সঠিক উত্তর আপনার সঠিক উত্তর যদি আমি বলি, আচ্ছা এখানে আমি একটা জিনিস কিন্তু এখানে করেছি, এটা হচ্ছে কি আপনার ভিসি হচ্ছে কি আপনার যে ইয়েটা রয়েছে ভিসি, মানে কলয়েড পার্টিকেলের যে এটা রয়েছে পার্টিকেলের সাইজ, ওটা কিন্তু আপনার 10⁻⁻7 এর কম হবে, ঠিক আছে, এটা কলয়েড না, সরি এটা আমি ভুল লিখেছি, এটা ট্রু সলিউশনের এবং কলয়েডেরটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা আমি ভুল লিখেছি, এটা একটু কারেকশন করে নেবেন, এটা একটু ভুল লিখে নিয়েছি। তো এটা আমিও ভাবছি এটা কি কেন আসছে না। সো এটা আপনার ট্রু সলিউশনের ক্ষেত্রে পার্টিকেলের সাইজ, ঠিক আছে, ট্রু সলিউশনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি আপনার কলয়েড সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে, কলয়েড সলিউশনের ক্ষেত্রে। তো এটার মধ্যে আপনি যদি ডিভাইড করেন তাহলে ভিসি কত আসবে, এখানে 10⁻7 আর এখানে আসবে 8, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে, এখানে 21 এবং এখানে 24। তো এটাকে যদি আপনি করেন তাহলে 10⁻⁻1/10⁻³ আসবে, দ্যাট মিনস 10⁻³ কিন্তু চলে আসবে। তো 10⁻³ কিন্তু আপনার কোনো অপশনেই নেই, সো অপশন কিন্তু এখানে অপশন
ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনে এখানে কি বলেছে দেখুন, এখানে বলেছে যে আপনার একটা রিয়েকশন দেওয়া রয়েছে, একটা অ্যালকিন, এই অ্যালকিনের সাথে আপনার কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4, ঠিক আছে, যেটাকে আমরা বায়ার বিকারক বলি। হ্যাঁ, এটাকে আপনার রিয়েকশন করা হয়েছে, রিয়েকশন করার পরে এখানে কি ফর্ম হবে, কি তৈরি হবে। তো এই যে আপনার যখন আপনি KMnO4 কে আপনি রিয়েকশন করান, KMnO4 কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট, এটা কিন্তু আপনার অক্সিডেশন করে দেয়। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আপনার মানে কনসেন্ট্রেটেড কোনো কিছু দেওয়া হয়নি, যেহেতু এটা একটা অ্যালকালাইন এবং কোল্ড KMnO4 ইউজ করা হয়েছে, এটা কিন্তু আপনার মানে OH গ্রুপ কিন্তু উভয় দিকে কিন্তু যুক্ত হয়। ঠিক আছে, তো এদেরকে আমরা ডায়ল রিয়েকশনও বলে থাকি এটাকে। ঠিক আছে, মানে ডায়ল দুটা মানে OH তৈরি হয় পাশাপাশি। ঠিক আছে, তো এখানে CH যে CH ডাবল বন্ড CH2 রয়েছে, CH2 ডাবল বন্ড CH2, এটা অ্যালকিনের মধ্যে, এই অ্যালকিনের মধ্যে কিন্তু আপনার মানে ডাবল বন্ডের উভয় সাইডে কিন্তু একটা OH গ্রুপ কিন্তু যুক্ত হয়ে যায়। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার কোনো অপশনই নেই। হ্যাঁ, এখানে একটা রয়েছে অ্যালকোহল, ঠিক আছে, কিন্তু এখানে একটা হবে না। ঠিক আছে, এরপরে আপনার এখানে অ্যালডিহাইড ফর্ম হয়ে গেছে। এখানে যেহেতু আপনার যে অ্যালকিন রয়েছে, এটা কিন্তু আপনার অক্সিডেশন হলে কিন্তু আপনার এখানে ইপোক্সাইড ফর্ম হতে পারে। ঠিক আছে, আর এখানে ডায়ল ফর্ম হতে পারে, কিন্তু এখানে কিন্তু অ্যালডিহাইড কিন্তু ফর্ম হবে না। ঠিক আছে, যদি অ্যালকোহল থাকতো তাহলে অবশ্যই অ্যালডিহাইড ফর্ম হতো, কিন্তু এখানে কিন্তু অ্যালকোহল যেহেতু দেওয়া নেই, সো এটা কিন্তু হবে না। এরপরে ইথিন বলছে, ইথিন তো হবেই না। ঠিক আছে, সো অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে দেখুন, এখানে রিএজেন্ট থেকে কিন্তু মোটামুটি অনেকগুলি কোয়েশ্চেন আসছে। সো এখানে নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে আপনার হুইচ অফ দ্য ফলোয়িং রিএজেন্টস কনভার্ট কার্বনিল কম্পাউন্ড ইনটু হাইড্রোকার্বন। তাহলে কোন কম্পাউন্ডটা আপনার কার্বনিল কম্পাউন্ডকে হাইড্রোকার্বনে কনভার্ট করে। ঠিক আছে, তো এখানে আমি একটা কার্বনিল কম্পাউন্ড নিলাম। ধরেন আপনার কার্বনিল কম্পাউন্ড বলতে আপনার যেই কম্পাউন্ডের মধ্যে আপনার ওই অ্যালডিহাইড বা কিটোন এগুলো থাকবে। সো আমি এখানে কার্বনিল কম্পাউন্ড একটা নিলাম, সাপোজ ধরেন এসিটোন নিলাম। ঠিক আছে, তো এই যে এসিটোন, এটাকে আমি কিতে কনভার্ট করব, হাইড্রোকার্বন। দ্যাট মিন্স কি, এখানে আপনার CH3, এটা CH2, এটা CH3 এমন আর কি। ঠিক আছে, এটা হাইড্রোকার্বন। দ্যাট মিন্স ওটার মধ্যে আর কোনো হাইড্রোজেন এবং কার্বনে থাকবে, ওটার মধ্যে আর কোনো আপনার অন্য কোনো অ্যাটম থাকবে না। ঠিক আছে, দ্যাট মিন্স কি, আমার এখান থেকে এই যে অক্সিজেনটা রয়েছে, এটাকে আমার রিমুভ করতে হবে। আমি যদি LiAlH4 দিয়ে রিঅ্যাকশন করি, এটা কিন্তু রিডাকশন করে এখানে কিন্তু অ্যালকোহল ফর্ম হয়ে যাবে, OH ফর্ম হয়ে যাবে। দ্যাট মিন্স কিন্তু এটা কিন্তু LiAlH4 কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ LiAlH4 কিন্তু আপনার একটা রিডিউসিং এজেন্ট, রিডিউস করে কিন্তু এখানে কিটোনকে আপনার অ্যালকোহলে কনভার্ট করে দেবে, সেকেন্ডারি অ্যালকোহল। সো এটা কিন্তু হবে না। নেক্সট দেখুন, এখানে কি বলেছে, K2Cr2O7 এবং H2SO4। তো এটা কি করে, এটা আপনার অক্সিডেশন করে কিন্তু এটাকে অ্যাসিডে কনভার্ট করে দেবে। ঠিক আছে, এই যে অ্যাসিটিন রয়েছে, এটাকে কিন্তু আপনার অ্যাসিডে কনভার্ট করে দেবে। ঠিক আছে, সো অ্যাসিডে কনভার্ট করে দেবে। আমি এটা স্ট্রাকচারটা ঠিক লিখিনি, অ্যাসিডে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আপনার সঠিক উত্তর হবে না। তো অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কারণ অপশন সি হচ্ছে গিয়ে আপনার এখানে একটা ফেমাস রিয়েকশন, এটাকে আমরা ক্লিমেনশন বিজারণ বা ক্লিমেনশন রিয়েকশন বলি। ঠিক আছে, তো এই ক্লিমেনশন রিয়েকশনের মাধ্যমে কিন্তু আপনার এখানে কিটোন অ্যালডিহাইডের কোনো একটা গ্রুপ থাকলে এটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যায় এবং এখানে কিন্তু একটা হাইড্রোকার্বনের ফর্মেশন হয়ে যায়। ঠিক আছে, সো এটা কিন্তু ক্লিমেনশন বিক্রিয়া কিন্তু একটা খুবই একটা ফেমাস রিয়েকশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে দেখুন কি বলেছে, সলিবিলিটি কার্ভ দেওয়া রয়েছে কিছু সল্টের। এখানে আপনার এখানে জেড এর ইন্ডিকেশন কি হবে, জেড কি হবে। তো এখানে কিন্তু আপনার এই যে আপনার সল্টগুলি NaCl এর যে কার্ভটা, এটা কিন্তু এক্স হবে, এক্স কার্ভটা কিন্তু NaCl এর কার্ভ রয়েছে। ঠিক আছে, কারণ NaCl এর ক্ষেত্রে দেখা গেছে টেম্পারেচার যতই বাড়াই সলিবিলিটি কিন্তু সেমই রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, একটা মানে একটা নির্দিষ্ট সময় অবধি বেড়ে এরপরে একদম কনস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমি বলতে পারি যে এখানে কিন্তু অপশন সি তো হবেই না। ঠিক আছে, কারণ সি এক্সকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এরপর আপনার KNO3 পটাশিয়াম নাইট্রেট, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কেন, কারণ পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে কার্ভটা যেটা জেড এর, এটা কিন্তু একটা স্টিপ রাইজ হচ্ছে। ঠিক আছে, একদম খারাপভাবে কিন্তু ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, টেম্পারেচার বাড়াচ্ছে না, একদম বেড়ে যাচ্ছে। ঠিক আছে,
আর এই যে লেড নাইট্রেট এটা বাড়ছে ঠিক আছে, কিন্তু ওটার মতন না, ঠিক আছে, ওটা আস্তে আস্তে বাড়ছে, অনেক দেরিতে বাড়ছে, কিন্তু এই যে ইয়েটা রয়েছে আপনার পটাশিয়াম নাইট্রেট, এটা কিন্তু খুবই দ্রুত গতিতে বাড়ছে। সো এখানে এখানে কিন্তু KNO3 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আর এই যে কার্ভগুলো এখান থেকে দেখা গেছে, সলিবিলিটির কার্ভ এখান থেকে কিন্তু মোটামুটি 1-2 ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছে। সো এইগুলি কিন্তু কার্ভগুলি কিন্তু করে রাখতে হবে। এবং এই যে কার্ভের যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু আমি আমার মেটেরিয়ালে দিয়েছি এবং আরও কিছু অ্যাড করে দেবো, ঠিক আছে। তো যারা এনরোল করতে চান তারা কিন্তু এনরোল করতে পারেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা বলে দেবো। নেক্সট কোশ্চেন কি বলছে, এখানে ভেপার ডেন্সিটি একটা ভোলাটাইল সাবস্টেন্সের দেওয়া রয়েছে, ঠিক আছে। ভিডি এর ভ্যালু দেওয়া রয়েছে কত, ভিডি এর ভ্যালু দেওয়া রয়েছে এখানে আপনার ভিডি ভেপার ডেন্সিটির ভ্যালু দেওয়া হচ্ছে 4। এখানে বলেছে মলিকুলার মাস কত হবে, ঠিক আছে। তো আমরা জানি মলিকুলার মাস ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু আপনার 2D, ঠিক আছে। এটাই আমরা কিন্তু ক্লাস 11-এ পড়েছি, কিন্তু এখানে কিন্তু এই রিলেশনটা হবে না। কেন হবে না, কারণ আমরা এই যে এম ইজ ইকুয়াল টু 2D, এখানে কিন্তু আমরা হাইড্রোজেনকে কিন্তু একটা মানে হাইড্রোজেনের রেসপেক্টে কিন্তু আমরা বের করি, ঠিক আছে। কিন্তু আমাকে এখানে মেনশন করে দিয়েছে এজিউমিং CH4, ঠিক আছে। CH4 কে আমাদের এখানে রিলেটিভ ধরতে হবে, ঠিক আছে, রিলেটিভ CH4 কে ধরতে হবে। তাহলে CH4 এর ক্ষেত্রে আমরা যে মলিকুলার মাস রয়েছে CH4 এর, এটা আমরা ক্যালকুলেশন করেন, এটা হবে 64, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, m is equal to 64 ইন্টু ভেপার ডেন্সিটি, ঠিক আছে। তাহলে 64 ইন্টু 4 করলে আপনার টোটাল 16 ইন্টু 4 করলে আপনার 64 এসে পড়বে। সো অপশন সি কিন্তু আপনার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন দেখুন, এখানে কি বলেছে, এখানে বলেছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি এর আপনার অর্ডার লিখতে হবে, ঠিক আছে। তো আমরা জানি যে আয়নাইজেশন এনার্জি যেটা রয়েছে এটা কিন্তু আপনার লেফট টু রাইট কিন্তু ইনক্রিজ হয়, ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি, এবং টপ টু বটম কিন্তু আয়নাইজেশন এনার্জি কিন্তু ডিক্রিজ হয়, ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ হয়। তাহলে দেখুন এখানে যদি আমি এই ফ্যামিলিগুলি দেখি, হ্যাঁ, এখানে কিন্তু আপনার বোরন, এরপরে কার্বন, এরপরে নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে লেফট টু রাইট যদি আয়নাইজেশন এনার্জি বাড়ে, প্রথম আয়নাইজেশন এনার্জির কথা বলছি, তাহলে কিন্তু আপনার নাইট্রোজেনের সবচেয়ে বেশি, এরপরে কার্বন, এরপরে বোরনের হওয়া দরকার, ঠিক আছে। তো এখানে কিন্তু অপশন ভুল দেওয়া রয়েছে, উল্টাতে দেওয়া রয়েছে, অপশন সি তো হবেই না। এরপরে আপনার এখানে দেখুন এখানে লিথিয়ামের পরে সোডিয়াম আসে, সোডিয়ামের নিচে কিন্তু পটাশিয়াম আসে। তাহলে এখানে কিন্তু নিচের দিকে গেলে কিন্তু আপনার আয়নাইজেশন এনার্জি বাড়ে, কমে যায়, এবং উপরের দিকে গেলে কিন্তু আয়নাইজেশন এনার্জি বাড়ে, ঠিক আছে। দ্যাট মিনস লিথিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বেশি, এরপরে সোডিয়াম, এরপরে কিন্তু পটাশিয়াম হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু উল্টো দেওয়া রয়েছে, সেখানে কিন্তু অপশন এও হবে না, ঠিক আছে। তো আমরা এরপরটা দেখো, বির পরে কিন্তু এমজি আসে, এমজি এর পরে কিন্তু ক্যালসিয়াম আসে, ঠিক আছে। দ্যাট মিনস উপরের দিকে কিন্তু আপনার আয়নাইজেশন এনার্জি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে বেরিয়াম কিন্তু সবচেয়ে বেশি হবে, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে ক্যালসিয়াম, ঠিক আছে। তাহলে অপশন বিতে রয়েছে, সো অপশন বি কিন্তু আপনার সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি আজকের কোশ্চেন সেশনটা আপনারা বুঝতে পেরেছেন, এবং কোশ্চেনের সেশনটা যদি ইন্টারেস্টিং থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমি চাইবো যে আমি অ্যাটলিস্ট আপনাদের থেকে এক্সপেক্ট করতে পারি যে, বা করছি এক্সপেক্ট যে আপনারা অ্যাটলিস্ট এই চ্যানেলটার এই যে ভিডিওটা, যেহেতু ইউটিউবে এটা নেই, এটার সলিউশন এত ডিটেল ওয়েতে নেই, সো আমি এটা আপনাদের থেকে এক্সপেক্ট করি যে আপনারা এই যে ভিডিওটা রয়েছে এটাকে খুব বেশি মানে ইয়ে করবেন, মানে যতটা ভিউ আসবে অতটাই কিন্তু লাইক আসবে, বা ওটার কাছাকাছি লাইক আসবে, ঠিক আছে। তো লাইক দিতে অবশ্যই কিন্তু ভালো করে লাইক করবেন, ঠিক আছে। লাইক কিন্তু ঠিক মতো না করলে কিন্তু হবে না। তাহলে বাই লাইক কিন্তু আমি আর লাইভ মানে লাইকের যে রেশিওটা ওটা কিন্তু বেশি পরিমাণে মেনটেন করবেন, তাহলে কিন্তু আমি নেক্সট পার্ট এবং 2022 কিন্তু কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। লাইক কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে, ঠিক আছে। সো আজকের জন্য এটুকুই ছিল, পরবর্তী ভিডিওতে আমরা দেখা হচ্ছে। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।